আগের ক্লাসটি আমি যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক তারপর থেকেই শুরু করব। তোমরা এখনও পর্যন্ত যারা আগের পার্টের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের পার্টের ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে, না হলে কিন্তু আজকে তোমরা কিছুই বুঝতে পারবে না। চলো আজকে আমরা 6 দাগের অঙ্ক থেকে সমাধান শুরু করি। দেখো 6 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি। দেখো আমি সেই প্রথম দিন থেকে বলে আসছি যে এই অঙ্কগুলো সমাধান করার সময় তুমি অঙ্কটা যখন ভালো করে রিড করবে তখন দেখবে এখানে কোন দুটি রাশি নিয়ে কথা বলা হয়েছে। দেখো এই কোয়েশ্চেনে দেখো 35 জন লোক অর্থাৎ লোক সংখ্যা নিয়ে কথা বলা হয়েছে আর 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। এই যে টন এককটা, এই টন এককটা কিসের বলো তো? এটা হচ্ছে ভর মাপার একক। তাহলে তুমি লোহার যন্ত্রাংশের সংখ্যা লিখবে না, কিন্তু অনেকে দেখি লোহার যন্ত্রাংশের সংখ্যা লিখছে, এটা কিন্তু পুরোপুরি ভুল। সংখ্যা যদি হতো তাহলে আমরা টি বলতাম, সংখ্যা তো আমরা একটি দুটি তিনটি করে গুনি। টন যেহেতু দেওয়া আছে তাহলে লোহার যন্ত্রাংশের আমরা পরিমাণ লিখব, কারণ ভর মাপার একক দেখো আমরা কি জানি। দেখো কোনো বস্তুর যখন আমরা ভর পরিমাপ করি না তার একক হয় কেজি হয়, কুইন্টাল হয়, টন হয়, গ্রাম হয়, এগুলো হয়। এই যে টন 1000 কেজিতে কী বলো তো? 1000 কেজিতে হয় 1 টন। তাহলে এখানে যে টন একটা দেওয়া আছে এটা কিন্তু লোহার যন্ত্রের বা যন্ত্রাংশের সংখ্যা হবে না, কী হবে? পরিমাণ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে দুটো রাশি নিয়ে কথা বলা হয়েছে, লোক সংখ্যা এবং লোহার যন্ত্রাংশের পরিমাণ। এবার তুমি দেখবে এই দুটি রাশির মধ্যে কোন রাশির মানটা একবার দেওয়া আছে আর কোন রাশির মানটা দুবার দেওয়া হয়েছে। দেখো এখানে লোক সংখ্যা 35 জন একবারই আছে, আর কোথাও কিন্তু এখানে লোক সংখ্যা দেওয়া নেই। আর দেখো লোহার যন্ত্রাংশের যে পরিমাণ 10 টন আর একবার দেওয়া আছে দেখো 14 টন, মানে দুবার দেওয়া আছে। আর শেষ লাইনে এমনিতে দেখো লেখা আছে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। তাহলে লোক সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে লোক সংখ্যাকে আমরা লিখবো কোথায়? ডান দিকে লিখবো। আর আমরা লোহার যন্ত্রাংশ যে পরিমাণ সেটাকে আমরা লিখবো কোথায়? বাম দিকে। চলো এই কাজটি আমরা প্রথমে করে নিই। দেখো প্রত্যেকটা অঙ্ক আমরা ধীরে 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 বুঝতে চলে যাব, যাতে আমাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। এতে আমাদের 2 মিনিট সময় একটু বেশি লাগুক, কোনো অসুবিধা নেই। তাহলে বাম দিকে লিখবো আমরা লোহার যন্ত্রাংশের পরিমাণ। লোহার যন্ত্রাংশের পরিমাণ। এখানে কিন্তু তোমার লোহার যন্ত্রাংশের সংখ্যা কিন্তু কেউ লিখবে না, ওকে? তাহলে কিন্তু ভুল হবে। আর এটা কোন এককে লেখা আছে বলো তো? টন এককে দেওয়া আছে। তাহলে আমরা লিখলাম লোহার যন্ত্রাংশের পরিমাণ, ব্র্যাকেটের মধ্যে আমরা টন লিখলাম। আর এদিকে আমরা কী লিখবো বলো তো? লোক সংখ্যা লিখব। দেখো লোক সংখ্যা আমরা কী করে গুনি? 1 জন লোক, 2 জন লোক, 3 জন লোক, জন বলি তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে তুমি জন লিখবে। মানে যেরকমভাবে আমরা গণনা করি সেটাই আমরা এখানে লিখলাম। দেখো এবার দেখো এই যন্ত্রাংশের পরিমাণ আর লোক সংখ্যার যে ডাটা বা তথ্যটা দেওয়া আছে, যে সংখ্যাগুলো লেখা আছে সেগুলো আমরা এদের নিচে লিখব। দেখো 35 জন লোক, তাহলে 35 জন লোক কী বলো তো? 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে, ওকে? 10 টন। আর অনেকে দেখি আবার এইখানেও টন লিখে, এখানে কিন্তু টন লেখা যাবে না, কারণ এককটা আমরা ব্র্যাকেটের মধ্যে উপরেই কিন্তু লিখে দেবো। এখানে কিন্তু শুধু সংখ্যা লিখবো, কোনো একক লেখা যাবে না এখানে। তাহলে 10 টন লোহার যন্ত্রাংশ তৈরি করতে বা ঢালাই করতে 35 জন লোক লাগে। তোমাকে নির্ণয় করতে কী হবে? 14 টন। তাহলে 14 টন লোহার যন্ত্র ঢালাই করতে কতজন লোক নতুন লোক নিয়োগ করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। এবার দেখো ডাটাগুলো আমরা নিচে সাজিয়ে দিয়েছি। এবার দেখো এবার আমাদের কাজ কি বলো তো? এবার আমাদের কাজ হবে এই যে যার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে, আমি ধরে নিচ্ছি এটা x জন লোক লাগবে, তুমি ব্র্যাকেটের মধ্যে এখানে x লিখে রাখো। এবার দেখো যার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা আমাদের নির্ণয় করতে হয়। এবার লোক সংখ্যার সাথে, মানে এই যে লোক সংখ্যা নিচে তো জিজ্ঞাসা চিহ্নটা আছে, তাহলে এর সাথে আমার এই যে লোহার যন্ত্রাংশের পরিমাণ, মানে এই রাশির সাথে এই রাশির একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তোমাকে খুব সুন্দর করে নির্ণয় করতে হবে। তুমি যদি একটু ভুল করে ফেলো তাহলে এর উত্তর কিন্তু ভুল চলে আসবে, ওকে? দেখো সম্পর্কটা কি? দেখো যখন আমরা 10 টন যখন লোহার যন্ত্র যখন ঢালাই করছিলাম তখন 35 জন লোক কিন্তু নিয়োগ করেছিলাম। মানে আমি বলতে পারি যে 35 জন লোক, এই 35 জন লোক কিন্তু 10 টন লোহার যন্ত্রাংশ কিন্তু ঢালাই করতে পারে, এর বেশি কিন্তু পারে না। মানে এখানে যে তথ্যটা দেওয়া আছে তার হিসাবে, বুঝতে পেরেছো? এবার দেখো আমি যদি এবার 14
টন যদি লোহার যন্ত্রাংশ ঢালাই করতে চাই তাহলে লোক সংখ্যা বাড়বে না কমবে? দেখো, যখন আমরা 10 টন করছিলাম তখনই লেগেছিল আমাদের 35 জন লোক, বুঝতে পেরেছো? এবার দেখো লোহার যন্ত্রাংশের পরিমাণটা দেখো 4 টন দেখো বেড়ে গেছে, 4 টন বেড়ে গেছে না? মানে এখানে যে 14, এই 14টাকে আমি কি লিখতে পারি 10 যোগ 4। 10 টন করার জন্য কতজন লোক লাগে? 35 জন লোক লাগে। দেখো 10 টন যদি আমি ঢালাই করতাম তাহলে 35 জন লোক লাগে। দেখো এখন আমি 14 টন করব ঢালাই, তাহলে দেখো 14কে আমি লিখতে পারি 10 যোগ 4, 10 টন করলে 35 জন। আর এই যে বাড়তি যে 4 টন আমাকে ঢালাই করতে হবে, এটার জন্য তো কিছু তো পরিমাণ আমাকে বাড়তি লোক নিয়োগ করতে হবে, নাহলে তো হবে না। তাহলে দেখো এখানে দেখো কি হয়েছে, এখানে লোহার যন্ত্রাংশের পরিমাণটা দেখো আগে 10 ছিল এখন 14 হয়েছে, মানে লোহার যন্ত্রাংশের পরিমাণটা দেখো বেড়েছে। তাহলে বেড়েছে যেহেতু আমি বুঝতে পারছি এখানে লোক সংখ্যা বাড়াতে হবে, কারণ 35 জন লোককে কিন্তু 10 টনই পারে, আর 14 টন যদি ঢালাই করতে চাই তাহলে 35 থেকে বেশি লোক লাগবে। তাহলে দেখো এদিকে লোক সংখ্যা এই রাশিটাও কিন্তু বেড়েছে। তাহলে দেখো দুটো রাশির অভিমুখ দেখো উপরের দিকে, দুটো রাশির অভিমুখ কোন দিকে? উপরের দিকে। তাহলে দুটো রাশির অভিমুখ যদি একই দিকে হয় তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক হয়। তাহলে এটাই আমরা এখানে লিখব যে লোক সংখ্যা এবং লোহার যন্ত্রাংশের পরিমাণের মধ্যে এখানে কি সম্পর্ক রয়েছে বলো তো? সরল সম্পর্ক রয়েছে। ওকে, তাহলে চলো এটা আমরা এখানে লিখে নিই। তাহলে লিখবো এখানে যে এক্ষেত্রে আর যার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা কিন্তু আমরা আগে লিখব। এক্ষেত্রে লোক সংখ্যার সাথে লোহার যন্ত্রাংশের পরিমাণের কি সম্পর্ক বলো তো? সরল সম্পর্ক। আশা করি তোমরা প্রত্যেকে সম্পর্কটা বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে সরল সম্পর্ক লেখার পর, সম্পর্কটা নির্ণয় করার পর আমরা কি করব বলো তো? এইখানে দেখো এই বাম দিকে যে সংখ্যাগুলো রয়েছে তাদেরকে আমরা কি করব? এখানে অনুপাত করে লিখব। তোমরা কিন্তু এরকমভাবে গোল গোল দাগ দেবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা বিভিন্ন রকম মার্কিং করে তোমাদেরকে বোঝাচ্ছি আমি, তোমরা কিন্তু এরকম করবে না। তাহলে দেখো 10 আছে, তাহলে 10 নিচে কত আছে 14, তাহলে অনুপাত দিয়ে লিখবে 10 অনুপাত 14, বোঝা গেল? তাহলে বাম দিকের সংখ্যাগুলোকে আমি যখন অনুপাত করে লিখবো, এবার আমরা পৌঁছে যাব বাম দিকেরগুলোকে লেখার পর আমরা চলে যাব ডান দিকে। ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে তাদের আমরা অনুপাত করে লিখবো, কিন্তু বাম দিকেরগুলো লেখার পর ডান দিকে যাওয়ার সময় তুমি এখানে এবার সমানুপাত বা ডবল ইস্টু এই চিহ্নটা দেবে, বুঝতে পেরেছ? এবার দেখো ডান দিকে কত রয়েছে 35, অনুপাত কত? নিচে কত? x ধরেছি আমি, বোঝা গেল? এবার দেখো তাহলে দেখো আমরা জানি 4টে পদ দিয়ে সমানুপাত গঠন করা হয়। দেখো 1 2 3 4টে, তাহলে 4টে পদ আছে। এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আর আমরা জানি এই প্রথম পদের সাথে এই চতুর্থ পদকে যদি আমরা গুণ করি, অর্থাৎ এই সমানুপাতের প্রান্তিক যে দুটো পদ রয়েছে, প্রান্তীয় যে পদ দুটো রয়েছে দুই প্রান্তে, এই প্রান্তে এটা, এই প্রান্তে এটা, এই পদ দুটোকে গুণ করলে যা মান পাবো এই দ্বিতীয় আর এই তৃতীয় পদকে গুণ করলো ঠিক একই মান আসবে, মানে এরা সমান হয়। তাহলে এবার লিখবো আমরা বা, তাহলে প্রথম পদটা কত 10, তাহলে তার সাথে গুণ করবো আমরা এই চতুর্থ পদকে মানে x সমান, তাহলে এই 10-এর সঙ্গে এক্সকে গুণ করলে যা হবে এই 14-র সাথে 35, অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয় পদকে গুণ করলেও তাই হবে, মানে 14 গুণ 35। দেখো এখান থেকে আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে। এক্সটা দেখো সমানে বাম দিকে যেমন আছে রেখে দাও, কারণ যার মান নির্ণয় করবো তাকে আমরা বাম দিকে রাখতে পারি, ডান দিকে রাখতে পারি, কোনো অসুবিধা নেই। বাম দিকে রাখো এখানে তুমি, তাহলে এক্স বাম দিকে রেখে দাও সমান। দেখো সমানের ডান দিকে 14 গুণ 35 আগের থেকে রয়েছে, কারণ আমাদের কাজ হবে এই লেটারগুলোকে সব একদিকে রাখা, সংখ্যাগুলোকে সব একদিকে করে দেওয়া। দেখো এক্সকে বাম দিকে রাখলাম, এই 10 সংখ্যাটা দেখো বাম দিকে ছিল, এটাকে ডান দিকে করবো। সমানের ডান দিকে 14 গুণ 35 আগের থেকে ছিল, লিখলাম। দেখো সমানের বাম দিকে 10টা এক্সের সঙ্গে গুণ আকারে ছিল, তাহলে যদি ডান দিকে চলে যায় তাহলে ভাগ হবে, ভাগ মানে কি দাগের নিচে লিখবো 10, বুঝতে পারলে? এবার দেখো কাটাকাটি হবে। এবার দেখো এই 10কে আর এই 35কে দেখো 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 5 7 35। দেখো 2-এর সাথে 7 তো আর কাটে না, 2-এর ঘরে নামতা পড়তে পড়তে 7 পাওয়া যায় না, তাহলে কাটবে না। তাহলে 2-এর সাথে 14 কাটবে, 2 7 কত হয় 14। আর নিচে দেখো কোনো সংখ্যা নেই, আর ওপরে রয়েছে 7 গুণ 7, ওপর তো কাটা 7 7 তো কাটাকাটি যাবে না, কারণ ওপরে রয়েছে। তাহলে 7 গুণ 7 এরা তো কাটেনি, তাহলে এদেরকে তুমি গুণ করে দাও, ওদের মাঝে গুণ চিহ্ন আছে যেহেতু, তাহলে এক্সট্রা মানটা কত হবে 7 7 কত হলো 49। এবার তোমাদের অনেক বন্ধু কী করবে, অনেকে ভাববে যে এক্সট্রা মানটা 49 চলে এসছে মানে এটাই উত্তর, এটাই কিন্তু উত্তর নয়। তোমাকে দেখবে শেষের লাইনে জানতে চেয়েছে নতুন কতজন লোককে নিয়োগ করতে হবে, নতুন কতজন লোককে নিয়োগ করতে হবে। তাহলে 10 টন লোহার ঢালাই যখন যন্ত্রাংশ ঢালাই করেছিল তখন 35 জন লোক লাগছিল,
তাহলে 14 টন ঢালাই করার জন্য কতজন লোক লাগছে? 49 জন। এবার দেখো এখানে দেখো ঢালাই লোহার যন্ত্রাংশের যে পরিমাণটা সেটা যখন বৃদ্ধি পেয়েছিল, এবার দেখো লোক সংখ্যাও দেখো এখানে বেড়েছে, তাই না? 10 থেকে এটা 14 হয়েছিল, 4 টনে বেড়েছিল, এখানে দেখো 35 থেকে এখন 49 হয়ে গেছে লোক সংখ্যা। লোক সংখ্যাটা দেখো বেড়ে গেছে, তার জন্যই তো সরল সম্পর্ক হয়েছিল। এবার দেখো তাহলে নতুন লোক কতজনকে নিয়োগ করতে হচ্ছে? ওই কারখানায় দেখো আগের থেকে 35 জন তো ছিলই ছিল, তাহলে এক্সট্রা কতজনকে নিয়োগ করতে হচ্ছে? দেখো আমি যদি 49 থেকে যদি 35কে বিয়োগ করি তাহলে কত পাবো? 14 পাবো। তাহলে দেখো বাড়তি 14 জন লোককে কিন্তু আমাকে নিয়ে আসতে হলো, বুঝতে পেরেছো? তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে আমরা লিখবো এখানে যে অতএব, বেশ এই নিচে লিখে দিচ্ছি আমি, অতএব তুমি ভালো করে লেখো এটা, যে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে এই 49 থেকে আমি 35টা বিয়োগ করে দেবো, তাহলে কত পাবো? 14 জন নতুন লোক নিয়োগ করতে হবে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে 6 দাগের অঙ্কের যে মূল কনসেপ্ট সেটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 7 দাগের অঙ্কে। দেখো 7 দাগের অঙ্কটিতে কাজ কিন্তু অনেকটা সহজতর করে দেওয়া হয়েছে। কেন বলো তো? এর কারণটা হচ্ছে এর আগে যে সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান করলাম সেখানে প্রথমে একটা সমস্যা বা গল্প দেওয়া থাকতো, সেটা পড়ে আমাদের বুঝতে হতো যে সেখানে কোন দুটি রাশির কথা বলা হয়েছে। ওকে, তারপর আমাদের দেখতে হতো যে ওই রাশি দুটোর মধ্যে কোন রাশির মানটা দুবার দেওয়া আছে আর কোন রাশির মানটা একবার দেওয়া আছে, সেই সম্পর্কিত ঝামেলাটা কিন্তু এই অঙ্কে নেই। কোন দুটি রাশি নিয়ে কথা বলা হয়েছে সেটা কিন্তু এখানে দেখো লিখেই দেওয়া হয়েছে, কাজের পরিমাণ, সাইকেলের সংখ্যা, লোক সংখ্যা, ব্যাকেটের মধ্যে জন। তাহলে এই দুটি রাশি নিয়ে কথা বলা হয়েছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। আর যে রাশির মানটা দুবার লেখা আছে সেটা দেখো লোক সংখ্যা, এর মানটা দেখো দুবার আছে 9 আর 72, তার জন্য এটা বাম দিকে রয়েছে। আর কাজের পরিমাণ বা সাইকেলের সংখ্যা, এর মানটা দেখো একবার লেখা আছে, তার জন্য এটা ডান দিকে। এটাই আমাদের নির্ণয় করতে হবে। এবার দেখো তাহলে এই অঙ্কে আমাদের করতে হবে কি? এই অঙ্কে আমাদের করতে হবে এখানে যে দুটো রাশি রয়েছে, ওকে, সেই রাশির যে তথ্যগুলো দেওয়া আছে দেখো 9, 72, 6, এই তথ্য বা ডাটাগুলো দিয়ে তোমাকে একটা গল্প তৈরি করতে হবে। তারপর এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে আমাদেরকে এখান থেকে এক্সের ভ্যালুটা নির্ণয় করতে হবে। চলো তাহলে এখানে যে দুটো রাশি আছে আর যে ডাটাগুলো দেওয়া আছে সংখ্যাগুলো, সেই ডাটা বা সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে আমরা একটা প্রথমে গল্প তৈরি করে নিই, তারপরে আমরা এদের মধ্যে সম্পর্ক থেকে এক্সের ভ্যালুটা নির্ণয় করব। দেখো এখানে একটা গল্প আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। মনে করো নয় একটি কারখানায় 9 জন লোক প্রতিদিন 9 জন লোক প্রতিদিন, দেখো 9 জন লোক প্রতিদিন 6টি সাইকেল তৈরি করতে পারে। 6টি সাইকেল তৈরি করতে পারে, বুঝতে পেরেছ? তাহলে এই 72 জন লোক কতগুলি সাইকেল তৈরি করতে পারবে প্রতিদিন? তাহলে 72 জন লোক প্রতিদিন কতগুলি সাইকেল তৈরি করতে পারবে, তাহলে আমার গল্পটা তৈরি হয়ে যাবে। তাহলে 72 জন লোক প্রতিদিন কতগুলি সাইকেল তৈরি করতে পারবে। তাহলে বুঝতে পারলে? তাহলে 9 জন লোক যদি প্রতিদিন 6টি সাইকেল তৈরি করতে পারে, তাহলে 72 জন লোক কতগুলি সাইকেল তৈরি করতে পারে প্রতিদিন, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে যে দুটো রাশি ছিল তাদের যে ডাটাগুলো ছিল, যে সংখ্যাগুলো ছিল, সেই হিসাবে এখানে একটা আমি গল্প লিখলাম। এবার আমাদের কাজ কি বলতো? এবার আমাদের কাজ হলো
এখানে যে দুটো রাশি রয়েছে সেই রাশি দুটির মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কটিকে আমরা স্থাপন করব। দেখো কি করে, দেখো খুব ভালো করে বুঝবে। মনে করে নাও এখানে 9 জন লোক ছিল। 9 জন লোক কী করছে বলো তো? 9 জন লোক প্রতিদিন 6টি করে সাইকেল তৈরি করছে। তাহলে 9 জন লোক প্রতিদিন যদি 6টি করে সাইকেল তৈরি করে, আমি যদি বলি তাহলে একজন লোক সংখ্যা যদি আমি কমিয়ে দিই, তাহলে 9 জন যদি 6টা করে, তাহলে একজন লোক তো আরও কম করবে। লোক সংখ্যা কমিয়ে দিলে তাহলে সাইকেল তৈরির সংখ্যাও কমে যাবে। মনে করো না একজন লোক 2টি করছে, আমি তোমাদের বোঝানোর জন্য নিলাম এই সংখ্যাগুলো, ঠিক আছে? তাহলে লোক সংখ্যা দেখো এখানে আমি কমিয়ে 1 করে দিচ্ছি, দেখো সাইকেল সংখ্যা দেখো কমে গেছে। আবার যদি 9 থেকে যদি আমি বাড়িয়ে, মনে করো 9 জনে 6টি করছিল, এখন যদি বলি আমি 20 জন লোক সংখ্যা যদি আমি বাড়াই, লোক সংখ্যা এখানে বাড়ালাম, তাহলে সাইকেলের সংখ্যাও কিন্তু বাড়বে। মনে করো না 15টি সাইকেল তৈরি করছে। তাহলে আমরা বুঝতে পারছি যে 9 জন লোক যদি 6টা সাইকেল তৈরি করতে পারে, তাহলে 72 জন লোক কিন্তু বেশি পরিমাণ সাইকেল তৈরি করতে পারবে। দেখো এখানে লোক সংখ্যাটা দেখো, প্রথমে লোক সংখ্যা কত ছিল? 9 ছিল, এখন লোক সংখ্যা কত হয়েছে? 72। তাহলে লোক সংখ্যাটা দেখো, প্রথমে যে লোক সংখ্যা ছিল তার 8 গুণ বেড়েছে। দেখো এই 9-এর সাথে 8কে গুণ করলে 72 পাই। তাহলে লোক সংখ্যা যদি 8 গুণ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু কাজের পরিমাণও কিন্তু আমার 8 গুণেই বৃদ্ধি পাবে। তাহলে 6 গুণ 8, 6-8টা কত হয়? 48। তাহলে 48টা সাইকেল কিন্তু তৈরি হবে। এটা কিন্তু আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি, কিন্তু আমরা ক্যালকুলেশন করে যেরকমভাবে আমাদের নিয়ম, সেই নিয়ম অনুসারে কিন্তু করব। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে লোক সংখ্যাটা বেড়েছে, 8 গুণ বেড়েছে, তাহলে কাজের পরিমাণ এটাও কিন্তু কী হবে বলো তো? এটাও কিন্তু বাড়বে। তাহলে দেখো দুটো রাশির অভিমুখ দেখো একই দিকে রয়েছে। তাহলে দুটো রাশির অভিমুখ যদি একই দিকে থাকে, তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক হয়? তাদের মধ্যে কিন্তু সরল সম্পর্ক হয়। চলো তাহলে আমরা এবার লিখব যে কাজের পরিমাণের সাথে লোক সংখ্যার সরল সম্পর্ক। এই লেখাটা আমরা লিখব। এক্ষেত্রে কাজের পরিমাণের নিচে জিজ্ঞাসার চিহ্ন আছে, এটা আগে লিখবে তুমি। এক্ষেত্রে কাজের পরিমাণের সাথে লোক সংখ্যার কি বলতো? সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে সমানুপাত করে কি করে লিখতে হয় সেটা দেখো। এখানে দেখো বাম দিকে যে সংখ্যাগুলো রয়েছে 9 আর 72, তাহলে এই 9 তারপরে অনুপাত দেবো, আর 72 আছে নিচে, তাহলে 72, 9:72 লিখবো পরপর। 9 যেমন আছে আগে লিখবো, তারপরে অনুপাত দিয়ে নিচে 72 আছে এটা লিখবো। আবার বাম দিকের সংখ্যাগুলো লেখার পর আমরা পৌঁছে যাব ডান দিকে। তাহলে ডান দিকে আসার জন্য তোমাকে এখানে সমানুপাত বা ডবল ইস্টু দিতে হবে। বাম দিকেরগুলোকে অনুপাত করে লেখার পর ডান দিকে যখনই আসবে তুমি এখানে সমানুপাত দেবে, ডবল ইস্টু। এবার দেখেন কত আছে? 6 আছে, তো 6 আর নিচে আমি কত ধরে নিচ্ছি? এটা এক্স, তাহলে এক্স। এই এক্সের ভ্যালুটাই তোমাকে নির্ণয় করতে হবে। এবার আমরা জানি চারটি সংখ্যা দিয়ে কিন্তু সমানুপাত তৈরি হয়। দেখো এখানে 9, 72, 6 আর এক্স। দেখো এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, 4টে পদ রয়েছে। আমরা জানি যে সমানুপাতে এই প্রথম পদের সাথে চতুর্থ পদকে গুণ করলে যা হয়, এই দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদকে গুণ করলেও ঠিক একই মান আসবে। তাহলে আমরা লিখব বা, তাহলে প্রথম পদ কত রয়েছে? 9, তার সাথে কত গুণ করবো বলো তো? এই এক্সকে গুণ করবো, তাহলে এক্স সমান, আর এই 72-এর সাথে গুণ করবো কত? 6কে, মানে দ্বিতীয় পদের সাথে আমরা তৃতীয় পদকে গুণ করব। বুঝতে পেরেছো? 72 গুণ 6। এবার এখান থেকে তোমাকে এক্সের ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে এক্স বাম দিকে আছে, সমানের বাম দিকে যেমন আছে তুমি রেখে দাও। সংখ্যা একদিকে, এক্স একদিকে, সংখ্যাটাকে আমি বাম দিকেই রাখছি, এক্সটাকে আমি বাম দিকেই রাখছি, আর সংখ্যাগুলোকে আমি ডান দিকে নিয়ে চলে যাব। দেখো সমানের ডান দিকে সংখ্যা 72 গুণ 6 আগের থেকেই রয়েছে। ওকে, তাহলে লিখলাম আগে। আর দেখো সমানের বাম দিকে দেখো এই যে 9 আছে, সংখ্যাটা এক্সের সঙ্গে গুণ আকারে রয়েছে। তাহলে 9কে যদি আমি সমানের ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে? ভাগ হবে, কারণ গুণ ছিল, ভাগ হবে। ভাগ মানে নিচে লিখবো দাগের 9, তা কাটাকাটি করে 9-এর সাথে দেখো 72 কেটে যাবে, 9 8 72। দেখো নিচে কোনো সংখ্যা নেই, উপরে রয়েছে 8 গুণ 6, এরা তো কাটেনি, তাহলে এরা বেঁচে রয়েছে, তাহলে এই দুটোকে তুমি গুণ করে দাও। ওকে, তাহলে আমি লিখবো কি? এক্স সমান সমান কত? 8 গুণ 6, 8 6 কত হয়? 48। তাহলে এক্সের মানটা আমরা কত পেলাম? 48। তাহলে দেখো এখানে 48 কিন্তু এসেছিলো। তাহলে আমরা লিখবো কি? তাহলে আমরা লিখবো যে 72 জন লোক প্রতিদিন 48টি কিন্তু সাইকেল তৈরি করতে পারবে। ওকে, তাহলে এখানে তুমি লিখবে কি? অতএব 72 জন লোক প্রতিদিন
72 জন লোক প্রতিদিন 48টি সাইকেল তৈরি করতে পারবে। তাহলে বুঝতে পারলে এটাই হয়ে গেল কি বলতো 7 দাগের অঙ্কের সঠিক সমাধান। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 8 দাগের অঙ্কে। দেখো 8 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে। 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি। দেখো এই অঙ্কটি পড়ার সাথে সাথে তুমি বুঝতে পেরেছো যে এখানে দুটি রাশি নিয়ে কথা বলা হয়েছে। কী বলো তো, লোক সংখ্যা এবং দিন সংখ্যা। দেখো 24 জন লোক, 12 দিন, আবার দেখো 8 দিন, বুঝতে পেরেছো? মানে লোক সংখ্যা এবং দিন সংখ্যা এই দুটি রাশি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবার তুমি দেখবে কি যে কোন রাশির মানটা দুবার দেওয়া হয়েছে। দেখো দিন, দেখো 12 দিন, 8 দিন দুবার আছে, আর লোক সংখ্যা দেখো 24 জন একবারই আছে। আর এটাই তোমাকে দেখো শেষের লাইনে লেখা আছে পুকুর কাটতে কতজন লোকের দরকার হবে। আর লোক সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে লোক সংখ্যাকে আমরা রাখবো কোথায়? ডান দিকে। আর দিন সংখ্যাকে কোথায় লিখবো আমরা? বাম দিকে। চলো এই কাজটা আমরা করে নিই। তাহলে আমরা বাম দিকে লিখব দিন সংখ্যা। তাহলে বাম দিকে আমরা লিখলাম দিন সংখ্যা, আর আমরা নির্ণয় করব লোক সংখ্যা, ডান দিকে লিখব লোক সংখ্যা। আর লোক সংখ্যা আমরা গুনি কি করে? 1 জন, 2 জন, 3 জন, তাহলে জন লিখবো ব্যাকেটের মধ্যে। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো এই দিন সংখ্যা, লোক সংখ্যা, এদের যে ডাটা বা যে সংখ্যাগুলো আছে এবার আমি এদের নিচে সেগুলো লিখে দেবো। দেখো এখানে কী দেওয়া হয়েছে? 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লেগেছে। তাহলে 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লেগেছে। এটা হচ্ছে প্রথম সারির ডেটা। তারপর কি বলা হয়েছে? 8 দিনে ওই পুকুর কাটতে। তাহলে যদি 8 দিনে যদি পুকুরটা কাটা হয় তাহলে কতজন লোক লাগবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। আমি ধরে নিলাম 1 জন লোক লাগবে। বুঝতে পেরেছো? তাহলে এই কাজটা করার পর আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা কি বলতো, যার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে অর্থাৎ এই লোক সংখ্যার সাথে এই বাম দিকে যে রাশিটা রয়েছে দিন সংখ্যা, এর একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা নির্ণয় করতে হবে, না হলে কিন্তু তুমি অঙ্কর উত্তর মেলাতে পারবে না। এবার দেখো এই সম্পর্কটা তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো তার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো নাও এই হচ্ছে একটা পুকুর। কি বলো তো, এটা হচ্ছে পুকুর। এই পুকুরটা কাটানো হবে। ওকে, এই পুকুর কাটতে মনে করে নাও, সাপোজ ধরে নাও এখানে যেটা দেওয়া আছে সেটা ধরছি আমি, 24 জন লোকের 24 জন লোকের কতদিন সময় লেগেছে বলো তো? 12 দিন সময় লেগেছে। তোমরা খুব ভালো করে দেখবে। তাহলে 24 জন লোকের কতদিন সময় লেগেছে? 12 দিন সময় লেগেছে। এবার বলো, তাহলে যখন 24 জন লোক যখন কাজে নিযুক্ত ছিল তখনই লেগেছে 12 দিন। এবার মনে করো আমি 1 জন লোককে পাঠিয়ে দিয়েছি এখানে কাজ করতে। দেখো তাহলে 1 জন লোক যদি এই পুকুরটা কাজ করতে আসে তাহলে তার বেশি দিন সময় লাগবে না কম দিন সময় লাগবে? অনেক বেশি দিন সময় লাগবে। বুঝতে পেরেছো? কতদিন সময় লাগবে? অনেক বেশি দিন সময় লাগবে। মনে করো নাও 200 দিন সময় লেগে গেল। বুঝতে পেরেছো? 200 দিন সময় লেগে গেল। তাহলে দেখো এখানে লোক সংখ্যাটা কী করলাম আমি? লোক সংখ্যাটা দেখো আমি কমিয়ে দিয়েছি। যখন 24 জন ছিল তখন 12 দিন লাগছিল। একা যদি করতে যায় তাহলে অনেক বেশি দিন সময় লাগবে। মনে করো না 200 দিন সময় লাগবে। তাহলে দেখো এখানে লোক সংখ্যাটা 24 থেকে কমিয়ে আমি 1 জন করেছি। আর এখানে দিন সংখ্যা দেখো 12 থেকে বেড়ে কত হয়ে গেল? 200 হয়ে গেল। তাহলে দেখো এখানে আমি লোক সংখ্যাটা আমি কী করলাম? লোক সংখ্যাটা আমি কমালাম, আর দেখো দিন সংখ্যা এদিকে কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। একই রকমভাবে লোক সংখ্যা তুমি মনে করো আগে যে 24 জন ছিল তো, এখন মনে করো নাও 30 জন করে দিলে। ওকে, লোক সংখ্যা তুমি বাড়িয়ে দিলে। লোক সংখ্যা কী করলে? তুমি বাড়িয়ে দিলে। তাহলে 24 জন যখন ছিল তখনই লাগছিল 12 দিন। এখন যদি লোক সংখ্যা আমি বাড়িয়ে দিই, লোক সংখ্যা বাড়িয়ে দিলে কাজটা খুব তাড়াতাড়ি হবে, তার দিন সংখ্যা কমে যাবে। মনে করো নাও 6 দিনই হয়ে গেল। সাপোজ তুমি ধরে নাও 6 দিনে হয়ে গেল। দেখো এখানে কী করলাম? লোক সংখ্যা যেই বাড়াচ্ছি, লোক সংখ্যা যখন বাড়াচ্ছি তখন দেখো দিন সংখ্যা কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। যখন লোক সংখ্যা আমি কমিয়েছিলাম তখন দিন সংখ্যা বাড়ছিল, আর এখানে লোক সংখ্যা যখন আমি বাড়ালাম দিন সংখ্যা তখন কী হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে দেখো দুটো রাশির অভিমুখ দেখো একে অপরের বিপরীত হচ্ছে। একটা কমালে অপরটা বাড়ছে, একটা বাড়ালে অপরটা কমছে। তাহলে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক হবে? তাহলে তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রেও তাই, যখন 24 জন লোক যখন ছিল তখন 12 দিন লাগছিল। এবার ওই কাজটা যদি আমি 8 দিনে করতে চাই, দিন যদি কমিয়ে দিই, দেখো দিন সংখ্যা যদি আমি কমিয়ে দিই লোক সংখ্যা আমাকে কী করতে হবে? বাড়াতে হবে। কম দিনে করতে চাইলে আমাকে লোক সংখ্যা কিন্তু বেশি বাড়াতে হবে, নাহলে কিন্তু কম দিনে কাজটা হবে না। তাহলে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক হবে। বুঝতে পেরেছো? চলো তাহলে এটা আমরা লিখবো এবার।
তাহলে আমরা লিখব এক্ষেত্রে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে যার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা কিন্তু আগে লিখবে। লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কি বলতো ব্যস্ত সম্পর্ক। এবার কিন্তু তোমরা এই অঙ্কটা একটু ভালো করে ফোকাস করবে, নাহলে কিন্তু তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। কারণ এর আগে যে সমস্ত অঙ্কগুলো আমরা করেছি সবই কিন্তু সরল সম্পর্ক ছিল। এবার ব্যস্ত সম্পর্ক হলে এখানে যে সমানুপাতটা গঠন করব সেটাতে কিন্তু একটু পরিবর্তন করতে হয়, নাহলে কিন্তু তোমরা ভুল করে ফেলবে। দেখো তাহলে এবার লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কী সম্পর্ক হচ্ছে? ব্যস্ত সম্পর্ক। এবার দেখো এবার এই সংখ্যাগুলোকে আমরা কী করে লিখবো? এখানে এই সংখ্যাগুলোকে সমানুপাত গঠন করে লিখবো। এখানে প্রথমে কত আছে 12, তাহলে 12 লিখবো। এখানে নিচে কত আছে 8, তাহলে 12:8। তাহলে বাম দিকের সংখ্যাগুলোকে অনুপাত করে লেখার পর আমরা কোন দিকে পৌঁছে যাব? ডান দিকে। তার জন্য এখানে আমাকে কি চিহ্ন দিতে হবে? সমানুপাত চিহ্ন দিতে হবে। এবার দেখো এই জায়গাটা দেখো, এখানে যেহেতু ব্যস্ত সম্পর্ক আছে, যদি এখানে সরল সম্পর্ক থাকতো তাহলে কোনো ব্যাপারই না, তাহলে আমরা 24 যেমন আছে রাখতাম, অনুপাত দিয়ে নিচে এক্স আছে এক্স লিখতাম। কিন্তু এটা কখন হতো? যখন এখানে সরল সম্পর্ক থাকতো তখন। যেহেতু এখানে আবার ব্যস্ত সম্পর্ক রয়েছে তাহলে 24 কিন্তু প্রথমে লেখা যাবে না, এই নিচে যেটা রয়েছে অর্থাৎ এক্সকে প্রথমে রাখবো। এবার আমরা কিসের জন্য? কারণ ব্যস্ত সম্পর্ক বলে, তাহলে এক্স ইসটু কি 24। বুঝতে পেরেছো সবাই? এই কাজটা কিন্তু তোমাদেরকে এখানে একটু ভালো করে মনে রাখতে হবে, নাহলে কিন্তু তোমাদের ভুল হবে। এবার দেখো তারপরের কাজ কিন্তু সেম। তাহলে এই সমানুপাতে এটা কি বলতো? এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে এই প্রথম পদের সাথে চতুর্থ পদকে গুণ করব, তাহলে যা মান আসবে, আর এই দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদকে গুণ করলো একই মান আসবে। তাহলে 12-র সাথে আমরা 24কে গুণ করব, তাহলে 12, এখানে প্রথমে 12 আছে, তাহলে 12 গুণ কত? 24। এখানে তোমরা বাগুলো লিখবে। তাহলে 12 হচ্ছে প্রথম পদ, চতুর্থ পদ হচ্ছে 24, সমান কত? দ্বিতীয় পদ কত? 8 গুণ কত? এক্স। বুঝতে পেরেছো? এবার এখান থেকে তোমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। এক্স ডান দিকে যেমন আছে রেখে দাও, সমান সমান। দেখো তাহলে এক্স যেমন ডান দিকে আছে রাখলাম। দেখো সমানের বাম দিকে দেখো 12 গুণ 24 অলরেডি আগের থেকেই রয়েছে, 12 গুণ 24। বুঝতে পেরেছো? আর এই 8টা দেখো ডান দিকে, সমানের ডান দিকে দেখো এক্সের সঙ্গে গুণ ছিল, তাহলে যদি বাম দিকে চলে আসে তাহলে ভাগ হবে, ভাগ মানে নিচে লিখে দেবো এখানে। বুঝতে পেরেছো? এবার দেখো কাটাকাটি করো, 8 1-কে 8, 8 3-এ কত? 24। নিচে 1 পড়ে রয়েছে, নিচে 1 মানে কিছুই না, তাহলে 12 গুণ 3 ওপরে, আর তো কাটবে না এরা। তাহলে দেখো এখানে এক্সের ভ্যালুটা আমি কত পাচ্ছি? এক্স সমান সমান কত? 12 গুণ 3, 3 12 কত? 36। তাহলে এক্সের ভ্যালুটা আমরা কত পেলাম? 36 পেলাম। তাহলে দেখো 8 দিনে, তাহলে 8 দিনে তুমি যদি কাজটা করতে চাও, যখন 24 জন লোক যখন কাজে নিযুক্ত ছিল তখন 12 দিন সময় লাগছিল। এবার ওই কাজটা যদি আমরা এখন কম দিনে করতে চাই, তাহলে এখন কত দিন সময় লাগবে? কতজন লোক লাগবে? এখন 36 জন লোক কিন্তু লাগবে। দেখো এখানে দিন সংখ্যাটা যেই কমে গেছে, দেখো লোক সংখ্যা 24 থেকে এবারে এখন 36 হয়ে গেছে। বুঝতে পেরেছো? তার জন্যই কিন্তু এখানে ব্যস্ত সম্পর্কটা হয়ে যায়। তাহলে তুমি লিখবে কি এখানে? তাহলে তুমি এখানে লিখবে যে 8 দিনে ওই পুকুর কাটতে, তাহলে 8 দিনে ওই যদি পুকুর কাটে তাহলে কতজন লোক লাগবে? 36 জন। তাহলে 8 দিনে ওই পুকুর কাটতে 36 জন লোক লাগবে। তাহলে বুঝতে পারলে 8 দিনে ওই পুকুর কাটতে 36 জন লোক লাগবে। তাহলে এটাই হয়ে গেল কি বলতো 8-এর দাগের অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা চলে যাব 9-এর দাগের অঙ্ক। দেখো 9-এর দাগের অঙ্কে এখানে বলা হয়েছে বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করে দেখি। দেখো এই অঙ্কটা পড়ার সময় তোমাকে দেখতে হবে এখানে কোন কোন রাশি নিয়ে কথা বলা হয়েছে। দেখো এখানে 45 জন সদস্য অর্থাৎ সদস্য সংখ্যা নিয়ে কথা বলা হয়েছে, 12 দিনে মানে দিন সংখ্যা দেওয়া হয়েছে, এবং 10,000টি বাল্ব তৈরি করতে পারেন অর্থাৎ বাল্বের সংখ্যা, এটা নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। অর্থাৎ এখানে 3টি রাশি নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। যদিও আমরা অঙ্কটি সমাধানের সময় 2টি রাশি নিয়ে আলোচনা করব, এখানে যে বাল্বের সংখ্যা এটা আমরা হিসাবের মধ্যে রাখবো না। কেন রাখবো না তার কারণটাও আমি দেখাবো। তাহলে প্রাথমিকভাবে আমরা কিন্তু 3টি রাশি এখানে লিখব। এবার দেখো তাহলে 3টে রাশি আমরা বুঝতে পেরেছি। এবার আমাদেরকে কোন রাশির মানটা নির্ণয় করতে হবে? শেষের লাইনে দেখো চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে, অর্থাৎ সদস্য সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা সবার থেকে ডান দিকে রাখবো।
বাকি দুটো রাশিকে কিন্তু আমরা বাম দিকে লিখব। চলো তাহলে এই কাজটা আমরা করে নিই। তাহলে প্রথমে আমরা কী লিখবো বলো তো? প্রথমে আমরা লিখব দিন সংখ্যা। তাহলে এখানে লিখব দিন সংখ্যা, এই মিডিল লিখবো আমরা বাল্বের সংখ্যা, ব্যাকাটার মধ্যে তুমি লেখো টি। বাল্ব আমরা গুনবো কী করে? একটি, দুটি, তিনটি। আর এখানে লিখবো আমরা সদস্য সংখ্যা, কারণ এটাই আমাদের নির্ণয় করতে হবে, তার জন্য সবার থেকে ডান দিকে লিখছি এটা আমরা। আর ব্যাকাটার মধ্যে লিখবো আমরা জন, একজন, দুইজন, তিনজন করে গুনবো সদস্য। ওকে, এবার দেখো এদের যে ডাটা বা তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো তুমি তাদের নিচে লিখে দাও। এখানে বলা হয়েছে 45 জন সদস্য 12 দিনে। তাহলে 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রথম সারির ডাটা বা তথ্য। বোঝা গেল? এবার দেখো তারপরে কি বলেছে? তারপরে বলেছে হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনের মধ্যেই তোমাকে এখন এই 10,000টি বাল্বই কিন্তু তৈরি করতে হবে। তাহলে চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? মানে সদস্য সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। ধরে নিলাম একজন বাড়তি সদস্য বা একজন সদস্য নিয়োগ করতে হবে। পরে আমরা দেখব বাড়তি কতজন হচ্ছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কি বলতো 3টে রাশি এবং তাদের সম্পর্কিত যে তথ্য বা ডাটা সেটা দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো, এবার যেহেতু এখানে বাল্বের সংখ্যাটা দেখো, বাল্বের সংখ্যা প্রথমে কত দেওয়া ছিল? 10,000, এবং পরে দেখো কি রয়েছে? 10,000-এ রয়েছে। মানে বাল্বের সংখ্যাটা দুবারে দেখো একই, 10,000 10,000। যেহেতু বাল্বের সংখ্যাটা দুইবারেই একই, তার জন্য কিন্তু এটাকে আমরা হিসাবের মধ্যে রাখবো না। যেহেতু একই এসছে, এটাকে যদি আমরা হিসাবের মধ্যে নাও রাখি, আমরা যে উত্তর নির্ণয় করব সেই উত্তরের উপর এর কোনো প্রভাব থাকবে না। বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে আমরা এই সদস্য সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্কটাই কিন্তু নির্ণয় করব। দেখো কি করে? যখন 12 দিনে যখন আমরা 10,000, 12 দিনে যখন আমরা 10,000টি যখন বাল্ব তৈরি করছিলাম, তখন কতজন সদস্য ছিল? 45 ছিল। ভালো করে বুঝবে, 12 দিনে যখন আমরা 10,000টি বাল্ব তৈরি করছিলাম তখন 45 জন সদস্য নিয়োগ করেছিলাম। এবার দেখো এই একই বাল্বের পরিমাণটা দেখো একই রয়েছে, সেই 10,000টি কিন্তু আমরা করতেছি, কাজ কিন্তু সেম, কাজ কিন্তু একটু ওলটপালট হয়নি। যা কাজ আগে করছিলাম সে একই পরিমাণ কাজ করতে হবে, 10,000টি বাল্বই তৈরি করতে হবে, কিন্তু দেখো দিন সংখ্যা কমিয়ে দিচ্ছে, মানে কম দিনে করতে হবে। বুঝতে পেরেছো? মানে অর্ডার এসছে যে কম দিনে তোমাকে করতে হবে, অর্ডার এসছে, বোঝা গেল? তাহলে কম দিনে যদি সেই একই পরিমাণ কাজ যদি তোমাকে করতে হয়, তাহলে এখানে সদস্য সংখ্যা কী করতে হবে? বাড়াতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা বুঝতে পারছি যে দিন সংখ্যা এখানে কি হয়েছে? কমে গেছে। তাহলে কম দিনে যদি আমি একই 10,000টি বাল্ব যদি তৈরি করতে চাই, তাহলে সদস্য সংখ্যা আমাকে কী করতে হবে? বাড়াতে হবে, তবেই সম্ভব, নাহলে কিন্তু সম্ভব হবে না। আর এই বাল্বের সংখ্যা যেহেতু দুইবার একই আছে, তার জন্য আমরা এটাকে হিসাবের মধ্যে রাখবো না। তাহলে দেখো দিন সংখ্যা কমে গেছে, সদস্য সংখ্যা আমাকে বাড়াতে হবে, তবেই কিন্তু আমি ওই সেম 10,000টি বাল্ব কিন্তু আমি 9 দিনে করতে পারবো। বোঝা গেল? তাহলে সদস্য সংখ্যার সাথে দিন সংখ্যার কী সম্পর্ক বলো তো? ব্যস্ত সম্পর্ক হবে, কারণ এইটার অভিমুখ দেখো, দিন সংখ্যার অভিমুখ নিচের দিকে আর সদস্য সংখ্যার অভিমুখটা উপরের দিকে। বোঝা গেল? উল্টো কাজ হচ্ছে। তাহলে এখানে লিখবো আমরা ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে তুমি লিখো এক্ষেত্রে সদস্য সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সদস্য সংখ্যার সাথে দিন সংখ্যার সরল ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। বুঝতে পেরেছো? এবার দেখো ব্যস্ত সম্পর্ক হলে কি করতে হয়? সমানুপাতটা কী করে গঠন করতে হয় সেটা কিন্তু আমরা আগের অঙ্গে শিখেছি। চলো আবার একবার শিখে নেবো। দেখো তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে ভালো। দেখো প্রথমে দেখো এই সংখ্যাগুলো দেখো, এখানে 12 আছে প্রথমে, তাহলে এখানে তুমি 12 লিখবে, তারপরে অনুপাত দেবে, নিচে কত আছে? 9। তাহলে বাম দিকের সংখ্যাগুলোকে অনুপাত করে লেখার পর আমরা ডান দিকের সংখ্যাগুলোকে লিখবো, তার জন্য তোমাকে এখানে সমানুপাত চিহ্ন দিতে হবে, ডবল/2। এবার দেখো যেহেতু এখানে ব্যস্ত সম্পর্ক, যদি সরল হতো তাহলে 45 যেমন আছে এখানে প্রথমে রাখতাম, এক্স পরে আছে তার পরেই রাখতাম। যেহেতু এখানে ব্যস্ত সম্পর্ক তাহলে কিন্তু 45কে আগে লেখা যাবে না। বোঝা গেল? ব্যস্ত মানে কি? বিপরীত, নিচেরটাকে আগে লিখবো, মানে x/45 আমরা করে দেবো। বুঝতে পেরেছো? এখানে 4টি পদ রয়েছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আর আমরা জানি এই প্রথম পদের সাথে চতুর্থ পদকে আমরা গুণ করব। তাহলে 12-র সাথে গুণ করব কত? 45। এখানে তোমরা বা লিখবে,
আর এই দ্বিতীয় পদের সাথে গুণ করব আমরা এই তৃতীয় পদকে, 9 গুণ এক্স। আমার এক্সের মানটা দরকার, তাহলে এক্স ডান দিকে যেমন আছে রেখে দাও, সমান সমানের বাম দিকে দেখো 12 গুণ 45 অলরেডি আগের থেকেই ছিল, তাহলে 12 গুণ 45 লেখো। সমানের ডান দিকে দেখো এই 9 সংখ্যাটা এক্সের সাথে গুণ ছিল, তাহলে যদি আমি সমানটা যদি বাম দিকে পাঠিয়ে তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি দাগের নিচে লিখে দেবো। তাহলে দেখো 9 কত, 9 5 45, 5 দিয়ে কেটে যাবে। তাহলে দেখো উপরে 12 গুণ 5, এরা তো আর কাটবে না, তাহলে 12 সাথে 5কে তুমি গুণ করে দাও, তাহলে তুমি কী পাবে, 5 12 কত হয় 60 পাবে। তাহলে এখানে লিখলাম এক্সের মানটা কত পেলাম, বা এক্সের মানটা আমরা কত পেলাম, 60 পেলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে 9 দিনে, এই 9 দিনে যদি আমরা করতে চাই, ওই 10,000টি বাল্ব যদি তৈরি করতে চাই, তাহলে কতজন সদস্য লাগবে, 60 জন সদস্য কিন্তু লাগবে। বুঝতে পেরেছ, এতজন সদস্য কিন্তু আমার প্রয়োজন। এবার কথা হচ্ছে ওই কারখানায় 45 জন সদস্য কিন্তু আগে থেকে অলরেডি ছিল, তাহলে বাড়তি নতুন সদস্য কত অ্যাড করতে হবে, এই 60 থেকে যদি আমি 45 বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 15। বুঝতে পেরেছ, তাহলে 15 জন এক্সট্রা সদস্য কিন্তু নিয়োগ করতে হবে, তাহলেই কিন্তু আমি এই 9 দিনে 10,000টি বাল্ব কিন্তু তৈরি করতে পারবো। যে কাজটা আগে 12 দিনে হচ্ছিল, 45 সদস্য লাগছিল, এখন যদি 9 দিনে করতে চাই সেম পরিমাণ কাজ, তাহলে আমাকে এক্সট্রা আরও 15 জন সদস্য কিন্তু নিয়োগ করতে হবে। তো চলো আমরা এখানে লিখব যে অতএব 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে বাড়তি কত বলো তো, এই 60 থেকে 45 বাদ দিয়ে দেবো, তাহলে 60 থেকে আগে যে সদস্য ছিল সেটা বাদ দিয়ে দাও 45, তাহলে সমান কত হচ্ছে, 15 জন সদস্য নিয়োগ করতে হবে। তাহলে বুঝতে পারলে, তাহলে এটাই হয়ে গেল কি বলো তো, এটাই হয়ে গেল 9 দাগের অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা চলে যাব 10 দাগের অঙ্কে। দেখো 10 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে সেটা তোমাকে হিসাব করে দেখতে বলা হয়েছে। দেখো অঙ্কটি পড়ে তোমরা হয়তো অনেকে কিছু বুঝতে পারলে না যে অনেকগুলো রাশি হয়তো এখানে চলে এসেছে। দেখো এটা তোমাদের প্রথমে এখানে আমি একটি ছবির মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখবে অনেকটা সহজ কিন্তু তোমাদের মনে হবে। এটা বোঝা গেল? মনে করো নাও এটা হচ্ছে একটা পুকুর, তাহলে কোয়েশ্চেন নম্বর 10, মনে করো নাও এই হচ্ছে একটা পুকুর। ওকে, এই পুকুরে দেখো পরিমাপটা কিন্তু দেওয়া হয়েছে। ওকে, এই পুকুরে কী দেওয়া হয়েছে, পরিমাপ, মানে এই পুকুরটা লম্বাতে হচ্ছে 50 মিটার, তার জন্য বলেছে 50 মিটার দীর্ঘ, আর এই পুকুরটা চওড়া, মানে পুকুরটার প্রস্থ বলেছে কত বলো তো, এটা বলেছে 35 মিটার। তাহলে 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত বিশিষ্ট একটা পুকুর রয়েছে, বোঝা গেল? তাহলে এই পরিমাপের একটা পুকুর। তাহলে দেখো এই পুকুরের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ হচ্ছে 35 মিটার। ওকে, এই পরিমাপের একটা পুকুর 250 জন লোকের, এই পুকুরটা মনে করে কাটতে গেছে, তাহলে 250 জন লোকের কতদিন সময় লেগেছে বলো তো, 18 দিন সময় লেগেছে। বোঝা গেল? তাহলে এই পরিমাপের একটা পুকুর 250 জন লোকের 18 দিন সময় লেগে গেছে। বুঝতে পেরেছো? তাহলে বলেছে অন্য একটা পুকুর, মানে এই পুকুরের গভীরতা যা ছিল, মানে উপর থেকে নিচে দিকে যতটা গর্ত ছিল এই পুকুরের, ঠিক সেই গভীরতা বিশিষ্ট অন্য একটা পুকুর আছে, যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দুটোই কিন্তু বেশি। এরকম অপর একটা পুকুর আছে, যে পুকুরটা 70 মিটার দীর্ঘ, মানে লম্বাতে হচ্ছে 70 মিটার, আর চওড়াতে বা প্রশস্ত কত বলতো 40 মিটার। ওকে, এই পরিমাপের একটা পুকুর, তাহলে 300 জন লোকের কতদিন সময় লাগবে সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? এবার দেখো খুব ভালো করে বুঝবে। তাহলে এখানে দেখো অনেকে ভাববে যে লোক সংখ্যা একটা রাশি হবে, দিন সংখ্যা একটা রাশি হবে, দৈর্ঘ্য একটা রাশি হবে, প্রস্থ একটা রাশি হবে, তাহলে তো অনেক রাশি হয়ে যাবে, তাহলে তো অঙ্কটা অনেকটা জটিল মনে হবে। না, জটিল হবে না। তোমরা দেখো 3টে রাশি, দেখো এখানে 3টে রাশি নিয়ে আলোচনা করবো আমি। দেখো এই যে পুকুরের প্রথম যে পুকুরটা দেওয়া ছিল এখানে, এর দৈর্ঘ্যটা কত 50 মিটার আর প্রস্থ কত 35 মিটার। তাহলে দেখো এই পুকুরে যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ জানি, তাহলে এই পুকুরের পরিমাপটা, মানে এই পুকুরের ক্ষেত্রফলটা কিন্তু আমরা মাপতে পারবো। আমরা জানি ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো 50 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ কত 35, তাহলে এই 50 আর 35 যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু এই পুকুরের আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে ক্ষেত্রফল হবে একটা রাশি আর লোক সংখ্যা একটা হবে,
আর দিন সংখ্যা একটা হবে। বুঝতে পেরেছো? এবার দেখো এই পুকুরেরও পরিমাপ দেওয়া আছে। দেখো প্রস্থ হচ্ছে 40 আর দৈর্ঘ্য কত 70 মিটার। তাহলে এটারও এই পুকুরের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো কী করে? দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করব। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 70, প্রস্থ কত 40। তাহলে এই পুকুরের ক্ষেত্রফল কত 70 গুণ 40, আর এই পুকুরের ক্ষেত্রফল কত 50 গুণ 35। দেখো এখানে দেখো লোক সংখ্যা কত ছিল 250 জন, আর এখানে লোক সংখ্যা কত আছে 300 জন। দেখো দিন সংখ্যা এখানে দেওয়া আছে, দিন সংখ্যা এখানে নির্ণয় করতে হবে। দেখো তাহলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা এখানে পাচ্ছি কি, দেখো এই পুকুরের পরিমাপ জানি, এই পুকুরের পরিমাপ জানি। তাহলে পুকুরের পরিমাপ একটা হবে রাশি, লোক সংখ্যা একটা রাশি। দেখো লোক সংখ্যা এখানে একবার, এখানে দুবার দেওয়া আছে, পরিমাপও দুবার দেওয়া আছে, কিন্তু দিন সংখ্যা একবার দেওয়া আছে আর একবার দেওয়া নেই। বুঝতে পেরেছো? প্রত্যেকটা দুটো রাশির পরিমাপ দেখো দুবার করে দেওয়া আছে, আর একটা রাশির পরিমাপ একবার দেওয়া আছে আর একবার নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো? চলো তাহলে আমরা প্রথমে এই তিনটে রাশি এখানে লিখে নিই। দেখো এখানে বলা হয়েছে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে লিখবো আমরা লোক সংখ্যা। এখানে প্রথমে যে রাশিটা লিখবো সেটা হচ্ছে লোক সংখ্যা। লোক সংখ্যা আমরা কিসে গুনি? জনে গুনি। 1 জন 2 জন 3 জন, জন লিখবো। তারপরে কি লিখবো বলো তো? তারপরে লিখবো পুকুরের পরিমাপ। দেখো এই পুকুরেরও পরিমাপ দেওয়া আছে, এই পুকুরেরও পরিমাপ দেওয়া আছে, 50 গুণ 35, আর এটা হচ্ছে 70 গুণ 40। তাহলে লিখবো আমরা এখানে পুকুরের ক্ষেত্রফলে লিখো, কোনো অসুবিধা নেই, দৈর্ঘ্য গুণ প্রস্থ করেছি, পুকুরের ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? তাহলে মাঝে লিখলাম আমরা পুকুরের ক্ষেত্রফল এই রাশিটা, আর শেষে কী লিখবো বলো তো? দিন সংখ্যা লিখবো, কারণ এটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বুঝতে পারলে যে এই অঙ্কের তিনটি রাশি নিয়ে কথা বলা হয়েছে। কি কি বলো তো? লোক সংখ্যা, পুকুরের ক্ষেত্রফল আর দিন সংখ্যা। এবার দেখো লোক সংখ্যা কী লিখবো? দেখো 250 জন লোকের, তাহলে 250 জন লোকের কোন পরিমাণের পুকুর কেটেছিল তারা? 50 মিটার দীর্ঘ আর 35 মিটার প্রশস্ত বিশিষ্ট। তাহলে ক্ষেত্রফলটা কী হবে? দৈর্ঘ্য আর প্রস্থ জানি, তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই, মানে 50 গুণ 35। এই পরিমাপের পুকুর কাটতে কতদিন সময় লেগেছিল? 18 দিন সময় লেগেছিল। বুঝতে পারছি? এটা আমি মুছে দিচ্ছি। তাহলে তোমাকে জানতে চেয়েছে ওই একই গভীরতা বিশিষ্ট 300 জন লোক, দেখো লোক সংখ্যাটা দেওয়া ছিল, তাহলে 300 জন লোক কোন পরিমাপের পুকুর কাটবে? এবার দৈর্ঘ্যটা ছিল কত 70, প্রস্থ কত ছিল 40, তাহলে 70 গুণ 40। এই পরিমাপের একটা পুকুর কাটতে কতদিন সময় লাগবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। আমি ধরে নিলাম x দিন সময় লাগবে। তা তোমরা বুঝতে পেরেছো যে আমরা এখানে যে রাশিমালা, সেই রাশিমালাগুলোকে কী করে লিখলাম, আর তাদের যে সংখ্যাগুলো তাদের আমরা কী করে লিখলাম। দেখো অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। দেখো এবার দেখো এখানে তিনটি রাশি নিয়ে কথা বলা হয়েছে। যেহেতু তিনটি রাশি নিয়ে কথা বলা হয়েছে, তাহলে তুমি কিন্তু এবার আর সমানুপাত গঠন করে এটা নির্ণয় করতে পারবে না, অনেকটা জটিল হবে। বুঝতে পেরেছো? এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দিন সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের। যার নিচে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে দিন সংখ্যা। তাহলে যার নিচে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, যার মানটা আমরা নির্ণয় করব, তার সাথে বাকি দুটো রাশির কিন্তু সম্পর্ক তোমাকে নির্ণয় করতে হবে। আমরা এই দিন সংখ্যার সাথে একবার লোক সংখ্যার সম্পর্ক নির্ণয় করব, আর দিন সংখ্যার সাথে আমরা পুকুরের ক্ষেত্রফল এর একটা সম্পর্ক নির্ণয় করব। কিন্তু মনে রাখবে দিন সংখ্যার সাথে যখন আমরা এই লোক সংখ্যার যখন সম্পর্ক নির্ণয় করব, তখন কিন্তু আমরা পুকুরের ক্ষেত্রফলের দিকে একবারও দেখব না, তখন এটা কিন্তু অপরিবর্তিত হয়ে গেল। তখন এইটা কিন্তু আমরা এই রাশিটা কিন্তু আমরা দেখব না। বুঝতে পেরেছো? তারপরে আর এই দিন সংখ্যার সাথে যখন আমরা এই পুকুরের ক্ষেত্রফলের সম্পর্ক করব, তখন কিন্তু আমরা লোক সংখ্যাকে দেখব না। বুঝতে পেরেছো? চলো তাহলে আমরা দিন সংখ্যার সাথে প্রথমে লোক সংখ্যার সম্পর্কটা নির্ণয় করি। দেখো খুব ভালো করে বুঝবে, এটা কিন্তু আমরা এখন দেখব না, কারণ দিন সংখ্যার সাথে আমরা লোক সংখ্যার সম্পর্ক নির্ণয় করব। খুব ভালো করে বুঝবে, একটা পুকুর মনে করো না 250 জন লোকের যদি 18 দিন সময় লাগে, মনে করো 250 জন লোক ছিল, তাদের কাজ করতে সময় লেগে গেছে 18 দিন। এবার দেখো লোক সংখ্যা দেখো কী হয়েছে, এখানে বেড়ে গেছে। আগে 250 ছিল, এখন 300 হয়ে গেছে, মানে 50 জন বেড়ে গেছে। তাহলে লোক সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে কোনো একটা কাজে লোক সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে দিনের সংখ্যা কী হয়ে যাবে? দিনের সংখ্যা তো কমে যাবে, তাই না? মনে করো না এই একটা পুকুর, ওকে, এই পুকুরটা 250 জন লোকের যদি 18 দিন সময় লাগে, 250 জন লোকে 18 দিন সময় লাগছে, ওকে। তাহলে যদি একজন লোক যদি এই কাজটা করতে চায়, 250 জন লোকেরই 18 দিন সময় লেগে যায়, একজন যদি যায় তাহলে অনেক বেশি সময় লাগবে। মনে করো নাও 300 দিন সময় লেগে গেল, হয়ে গেল 300 দিন। দেখো এখানে কী করলাম, লোক সংখ্যা আমি কী করলাম, কমিয়ে দিলাম, দিন সংখ্যা দেখো বেড়ে যাচ্ছে। একই রকমভাবে যদি আমি এই জন সংখ্যাটা, লোক সংখ্যাটা যদি বাড়িয়ে দিই, 200 জন 250 যখন করছিল তখন 18 দিন সময় লাগছিল, এখন মনে করো বাড়িয়ে আমি 500 জন করে দিলাম, ওকে। তাহলে দেখো মনে করো 9 দিনেই করে ফেলছে এখন কাজটা।
বোঝা গেল? তাহলে এখানে লোক সংখ্যা আমি বাড়ালাম, দিন সংখ্যাটা কমে যাবে। তাহলে এখানে তাই হয়েছে, লোক সংখ্যাটাকে বাড়িয়েছি, দিন সংখ্যাটা তাহলে কী হবে? কমে যাবে। তাহলে এই দিন সংখ্যার সাথে লোক সংখ্যার কী সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক হবে। কারণ একটা রাশি দেখো, লোক সংখ্যা যদি আমি বাড়াই, লোক সংখ্যা যখন বেড়েছে, তার দিন সংখ্যা কী হবে? কমে যাবে। তাহলে দেখো এই রাশির অভিমুখটা উপরের দিকে, এই রাশির অভিমুখটা নিচের দিকে, তাহলে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে তুমি এখানে লিখবে যে এক্ষেত্রে কার নিচে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে? দিন সংখ্যা। তাহলে দিন সংখ্যার সাথে লোক সংখ্যার সম্পর্ক, দিন সংখ্যাটা আগে লিখবো। তাহলে লিখবো দিন সংখ্যার সাথে লোক সংখ্যার কি সম্পর্ক বলো তো? ব্যস্ত সম্পর্ক। এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো দিন সংখ্যার সাথে যখন লোক সংখ্যার সম্পর্ক নির্ণয় করলাম, তখন কিন্তু আমরা পুকুরের ক্ষেত্রফলের দিকে একবারও কিন্তু তাকাইনি। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমরা এই দিন সংখ্যার সাথে এই পুকুরের ক্ষেত্রফলের আমরা সম্পর্ক নির্ণয় করব। এবার আমরা এই লোক সংখ্যাকে দেখব না। দেখো এবার ভালো করে বুঝবে। পুকুরের ক্ষেত্রফল দেখো প্রথমে কত ছিল? পুকুরের ক্ষেত্রফল ছিল প্রথমে 50 গুণ 35, এই পরিমাপের, মানে দৈর্ঘ্যটা ছিল কত? 50, আর প্রস্থ কত ছিল? 35। তাহলে এই পরিমাপের যদি আমি একটা পুকুর কাটতে যদি 18 দিন সময় লাগিয়ে দিই, এবার দেখো অপর যে পুকুরটা, নিচে যে পুকুরটার ক্ষেত্রফল দেওয়া আছে, পরিমাপ দেওয়া আছে, সেটা দেখো অনেক বড় মাপের পুকুর। কারণ কি বলতো? দেখো দৈর্ঘ্যটা প্রথমে কত ছিল? 50, এখন দেখো দৈর্ঘ্যটা বেড়ে এখন 70 হয়ে গেছে, আর প্রস্থটা প্রথমে ছিল 35, প্রস্থটা দেখো বেড়ে এখন 40 হয়েছে, তাই না? তাহলে দেখো দৈর্ঘ্য, যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দুটোই বেশি হবে, সেই পুকুরের ক্ষেত্রফলটা নিশ্চয়ই বেশি হবে। কারণ দেখো 50 গুণ 35 সঙ্গে গুণ করলে তুমি যে সংখ্যা পাবে, 70-এর সঙ্গে 40 গুণ করলে তার থেকে বড় সংখ্যা পাবে। কারণ এর দৈর্ঘ্য প্রস্থ দুটোই কিন্তু বেশি আগের থেকে। কারণ দৈর্ঘ্য আগে ছিল 50 আর প্রস্থ ছিল 35, এখন দেখো দৈর্ঘ্যটা বেড়ে 70 হয়েছে আর প্রস্থ বেড়ে 40 হয়ে গেছে। তাহলে 70-এর সঙ্গে 40 গুণ করলে 50 আর 35-এর সঙ্গে গুণ করে যেটা পাবো তার থেকে বেশি আসবে। তাহলে দেখো এখানে পুকুরের ক্ষেত্রফলটা বেড়েছে, তাহলে দেখো দিন সংখ্যাটা বাড়বে। কারণ বেশি ক্ষেত্রফল বিশিষ্ট পুকুর কাটতে বেশি দিন সময় লাগবে, কম পরিমাপের বা কম ক্ষেত্রফল বিশিষ্ট পুকুর কাটতে কম সময় লাগবে, সহজ হিসাব। তাহলে দেখো এখানে কি হয়েছে? পুকুরের ক্ষেত্রফলটা কমলো না বাড়লো? বেড়েছে। এখানে পুকুরের ক্ষেত্রফলটা আগের থেকে বাড়লো, দেখো 70 গুণ 40 হয়েছে, মানে বেড়েছে। তাহলে দিন সংখ্যাটা কী হবে? দিন সংখ্যাও বাড়বে। কারণ বেশি পরিমাপের বা বেশি ক্ষেত্রফল বিশিষ্ট পুকুর কাটতে বেশি লোক লাগবে। তাহলে দেখো এখানে পুকুরের ক্ষেত্রফল বাড়ছে, দিন সংখ্যা বাড়ছে। তাহলে দুটোই যদি বাড়ে তাহলে কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে। বুঝতে পেরেছো? তাহলে লিখবো আমরা এক্ষেত্রে দিন সংখ্যার সাথে পুকুরের ক্ষেত্রফলের কি সম্পর্ক বলো তো? সরল সম্পর্ক। সরল সম্পর্ক আমি নিচে এখানটাতে লিখে দিচ্ছি, সরল সম্পর্ক। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার কিন্তু আমরা এখানে সমানুপাত গঠন করব না, কারণ এখানে 3টি রাশি দেওয়া আছে। এবার তুমি কি করবে? দেখো জিজ্ঞাসা চিহ্নটা কোথায় লেখা আছে? এই দেখো এখানে দিন সংখ্যা নিচে। তাহলে দিন সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। তুমি লিখবে নির্ণীয় দিন সংখ্যা। নির্ণীয় দিন সংখ্যা, নির্ণয় দিন সংখ্যা, এটা আমরা কী ধরে নিচ্ছি? এক্স ধরে নিচ্ছি, মানে এক্সের মানটা তোমাকে নির্ণয় করতে হবে। ব্যাকেটের মধ্যে এক্স লিখবে, সমান সমান চিহ্ন দেবে। এবার দেখো যেটা নির্ণয় করতে হবে সেখানে দেখো সিঙ্গেল একটা সংখ্যা এখানে দেওয়া আছে 18, ওই সিঙ্গেল সংখ্যাটাকে তুমি এখানে লিখবে 18 যেমন আছে লিখবে, তারপর গুণ চিহ্ন দেবে। বুঝতে পেরেছো? এবার দেখো এই দিন সংখ্যার সাথে লোক সংখ্যার কী সম্পর্ক ছিল? ব্যস্ত সম্পর্ক ছিল। লোক সংখ্যা কোথায় লেগেছে? দেখো এখানে। যদি ব্যস্ত সম্পর্ক হয়, ভালো করে মাথায় রাখবে, যদি ব্যস্ত সম্পর্ক হয়, এখানে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, দেখো 250 উপরে, 300 হচ্ছে নিচে। ব্যস্ত সম্পর্ক হলে এই 250 যেরকম উপরে আছে উপরেই থাকবে, 300 যেরকম নিচে আছে তেমনই, মানে ঠিক এরকমভাবে এখানে এসে বসে যাবে, কোনো রকম ওলট পালট হবে না। বুঝতে পারছো? 250 উপরে, 300 নিচে যদি ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে এখানে লিখবো 250/300। বুঝতে পেরেছ? এখানে যেরকমটা থাকবে ঠিক একই রকমভাবে এখানে গুণ করে লিখে দেবো, যদি ব্যস্ত সম্পর্ক হয় তবেই। এবার দেখো এটা লেখা হয়ে গেছে। এবার এই দিন সংখ্যার সাথে পুকুরের ক্ষেত্রফলে কী সম্পর্ক? সরল সম্পর্ক। যদি সরল সম্পর্ক হয়, এবার দেখো পুকুরের ক্ষেত্রফলে কী সম্পর্ক? সরল। সরল হলে কি হবে? এই নিচে যে সংখ্যাটা আছে 70 গুণ 40, এটা চলে যাবে উপরে, আর এই উপরে যেটা রয়েছে সেটা চলে আসবে নিচে। বোঝা গেল? তার মানে 70 গুণ 40 এটা চলে যাবে কোথায়? উপরে। 70 গুণ 40 এটা চলে যাবে উপরে, এটাকে উপরে লিখবো, আর এই 50 গুণ 35 এটাকে আমরা নিচে লিখব। বুঝতে পারলে যে সম্পর্ক কীরকম হলে সংখ্যাগুলোকে কীরকমভাবে লিখতে হয়? এবার দেখো, এবার আমরা জাস্ট কাটাকাটি করে দেবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। দেখো এই শূন্যের সাথে তুমি এই শূন্যটা কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও,
আর এখানকার এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, তাহলে শূন্য সব কেটে গেল, শূন্যের আর কোনো বালাই নেই। এবার আমরা সংখ্যাগুলো কাটবো। দেখো 3-এর সাথে 18কে কাটলে কত হয়, 3 6 কত হয় 18 হয়। এবার দেখো এই 5-এর সাথে আমি 25-এ কাটবো, 5 5-এ কত হয় 25 হয়। দেখো এই 7 দিয়ে আমরা 35-এ কেটে দেবো, 7 5-এ কত হয় 35, এই 5 আর এই 5 কেটে দাও। তাহলে দেখো নিচে আর কোনো সংখ্যায় অবশিষ্ট পড়ে নেই, সব কেটে গেছে। উপরে পড়ে রয়েছে 6, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, দেখো এখানে 4 আছে, শূন্যটা কেটে 4 ছিল। তাহলে দেখো 6 গুণ 4 পড়ে রয়েছে উপরে, তাহলে 6 4-এ কত হবে 24। কী নির্ণয় করছে দিন, তাহলে 24 দিন। তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে তোমরা লিখবে কি যে 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত বিশিষ্ট একটা পুকুর 300 জন লোকের কাটতে কতদিন সময় লাগবে, 24 দিন কিন্তু সময় লেগে যাবে। তাহলে লিখবো এখানে আমরা, অতএব 70 মিটার দীর্ঘ, 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত, 40 মিটার প্রশস্ত বিশিষ্ট পুকুর কাটতে কতজন লোকের বলো তো, 300 জন লোকের, 300 জন লোকের কতদিন সময় লাগবে, 24 দিন সময় লাগবে। 24 দিন সময় কিন্তু লাগবে। তাহলে উত্তরটা হচ্ছে এটাই কিন্তু জানতে চাওয়া হয়েছিল। তাহলে আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক করবে। আর পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।